মানবীদি, তোমার অ্যাডপ্টেড সন্তান, তাকে নিয়ে কিছু বলো। আমার খুব মা হওয়ার ওই দত্তক নেওয়ার ইচ্ছে ছিল। তখন বাবা আমাকে বললেন যে দত্তক কী রে, তোর তো অতগুলো ছাত্রছাত্রী, যেমন ওই ঠাকুর মা সারদা মাকে বলেছিলেন না, যদি মা ডাক শুনতে চাও দেখবে একদিন ওই মা ডাকেতে তুমি নাজেহাল হবে। সুতরাং আমি এখন বুঝি চার পেয়ে সন্তানগুলো আমার খুব ঠিকঠাক সন্তান। তো এই মনুষ্য সন্তানরা আসে, তাদেরকে আমি ওই দূর থেকে যতটুকু করার করে দিই। সব স্বপ্ন কি পূরণ হয়েছে তোমার? আমার কোনো স্বপ্নই ছিল না, আমি খুব বাস্তব বলেই তো নিজের নাম মানবী রেখেছি। আচ্ছা মানবীদি, ধরো তোমাকে একদিনের জন্য দায়িত্ব দেওয়া হলো, তুমি দায়িত্ব পেলে প্রধানমন্ত্রী হওয়ার দেশের। দেখবো যে আমি প্রধানমন্ত্রী হওয়ার পর জনগণের মধ্যে কি আন্দোলন তৈরি হয়। আন্দোলনটা তাকে বুঝতে হবে, না বুঝে আমি কি করে কিছুই পাল্টাতে চাইবো না। এরা আমি বুঝে নিয়েছি, এরা এটা হয়েছে, এরা পরিবর্তন তো না, এরা বিবর্তিত হয়ে গেছে। বিবর্তনকে আর পরিবর্তন করা যায় না। মেয়েদের জন্য কাজ করছো, বহু ট্রান্সদের জন্য কাজ করছো, সব থেকে ভালো লাগার কোন কাজে, মানে কি করে সব থেকে বেশি তৃপ্তি পাও মন থেকে? মানুষকে ওই যে শিবজ্ঞানে জীব পুজো, জীবের পুজো করা, যেটা বলেছেন যে স্বামী বিবেকানন্দ যেটা বলেছেন যে জীব সেবা করো শিবজ্ঞানে, আমাদের রামকৃষ্ণ মিশনের এটাই হচ্ছে মূল মন্ত্র। তা ওই মানুষকে দেবতা হিসেবে দেখে তার সেবা করা। মানবীদি, তোমার অ্যাডপ্টেড সন্তান, তাকে নিয়ে কিছু বলো, মানে একজন মায়ের অভিজ্ঞতা সেটা বলো। আমার অ্যাডপ্টেড সন্তান বলতে আমি যখন প্রথম, মানে এখন আমার তো সবাই মা ডাকে, দেখেছো, মানে আমার যারা ওই ফেসবুক ফলোয়ার, মা আমি তাদেরকে চিনিও না, কিন্তু তারা আমাকে মা মা করে ডাকতে থাকে। আর আমার খুব মা হওয়ার ওই দত্তক নেওয়ার ইচ্ছে ছিল। তখন বাবা আমাকে বললেন যে দত্তক কী রে, তোর তো অতগুলো ছাত্রছাত্রী, যেমন ওই ঠাকুর মা সারদা মাকে বলেছিলেন না, যদি মা ডাক শুনতে চাও দেখবে একদিন ওই মা ডাকেতে তুমি নাজেহাল হবে। তা আমি বললাম হ্যাঁ। তারপরে বাবা বললাম তুই ওই ঝাড়গ্রামের ওই গ্রামে একটা বাচ্চা নিয়ে তুই কলেজে যাবি, সে কার কাছে থাকবে, ওভাবে নিস না আর কি। হ্যাঁ, তারপরে অনেকেই আমার ছাত্রছাত্রীরা এসেছে, অ্যাডাপ্ট হয়ে, যেমন আমার এক ছাত্রী ছবি মাইতি, এখন পড়ায় কলেজে। ও আমার, ও সকলেই জানতো আমি ওর মা আর কি। মা আমাকে সত্যি, আমি ওকে কন্যার মতো দেখিও। আর বেশিটাই আমি মেয়েদেরই দিয়েছি। আরেকটি ছাত্র ছিল আমার কাছে অন্য কলেজে, যাকে আমার জীবনীতেও তার কথা বলা হয়েছিল, কিন্তু পরে সে তাকে কেউ নিয়ে চলে যায় আমার কাছ থেকে, এবং সেই যাওয়াটা সেখানেও একটা পচা পুঁতিগন্ধময় রাজনীতির ব্যাপার আছে। হ্যাঁ, তা সেটা আমি তুলতে চাই না এই কারণেই, কারণ কিছু একজন ট্রান্সওম্যানের সাথেই তার বিয়ে হয়, চলে যায়, এবং তারা ওই একটা আমাকে মানে আমি যে ওদের দলের নই, আমাকে তোমরা মেইনস্ট্রিম বলো যে আপনি তো ওদের দলের, আমি কিন্তু ওদের দলের নই। ওরা আমাকে মনে করেন আমি ওদের দলের। আবার যেমন আমাদের অধ্যাপকরা বলেন যে তোমার তো অধ্যাপক হওয়ার কথা নয়, তোমার তো ওদের সঙ্গে থাকার কথা, ওদের সঙ্গে মানে এই ওই গ্রুপে যে ভিক্ষা করার কথা, এটাই বলেন। তাই? আর হ্যাঁ, এরা বলে বাবা বসে বসে বলেছে যে তোমার তো ইনকাম ট্যাক্স লাগবে না, তুমি তো ওগুলো করতে পারো, বলেছে, হিজড়ের কথাটা বলেছে শব্দ করে। তখন আমি প্রিন্সিপাল, প্রফেসর বলছে, ডক্টরেট প্রফেসর আমাকে এসে বলছে যে আমরা হিজড়ের তলায় বসে কাজ করবো না, মানে যেহেতু তুমি বসিং ব্যাপার। তারপরে এবার ও তো বলছে, আবার হিজড়েরা বলছে হ্যাঁ গো, তোমাকে নাকি প্রিন্সিপাল করে দিয়েছে, তা আমাদের কেন করে দিচ্ছে না। মানে ওদেরকে বোঝানো হচ্ছে যে আমাকে প্রিন্সিপাল করে দেওয়া হয়েছে, আমার কিছু নেই, আমাকে রাস্তা থেকে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। ওই যেমন করে আদালতে বসানো হয় আর কি, যে একদিনের জন্য জাজ হয়ে গেল। সে আবার বলছে আমি লোকের বাড়ি যখন বাচ্চা নাচাতে যাই, আমাকে বলে তুমি জাজ না, তুমি বাচ্চা নাচাতে এসছো কেন। এটাও তো হয় সব সোসাইটিতে, এই তো সোসাইটি, হরে করো কমবার সোসাইটি, আর তুমি এখান থেকে কি আশা করো। হ্যাঁ, তা তারাই আবার এই ছেলেটিকে নিয়ে চলে গেল। এবং গতকালও আমার কাছে একজন এসেছে বাড়িতে, আমি এখন দেখা করি না এদের সাথে, যে আমার মেয়ে হারিয়ে গেছে। সেও কিন্তু একজন ওই যাদেরকে আমরা রাস্তায় দেখি ট্রান্সজেন্ডার, সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে। এবার বুঝতে পারছো, মানে আমি বুঝি এদের পাঠায় আমার কাছে, শক্তি আছে একটা, তাদেরকে বলে যা ওকে এই করে নামা, পা ধরে টান। তা আমার পা ধরে একজন টানছে, আবার দুজনে হাত ধরে ওপরে টানছে। তা আমি ত্রিশঙ্কু অবস্থা, টানাটানির মধ্যে রয়েছি। তা এই টানাটানি থেকে, অভিযোগ থেকে, তোমাদের এত কিছু জায়গা থেকে আমাকে নিরলব নিরপেক্ষ থাকাটা, সেটা কত বড় সাধনা নিশ্চয়ই তুমি বুঝতে পারবে। একদম। এটা চলে সেটা আমার যে আমার সন্তান আছে ভরে, তোমার সবাকার ঘরে ঘরে। আমি মনে করি তুমি আমার সন্তান, এই যে ছেলেগুলি ক্যামেরা করছে এরাও আমার সন্তান। অ্যাডাপ্ট করার সন্তান যে কথাটা বলো, হ্যাঁ,
এই জায়গাটাই তো আমাদের, আমি অনেক যারা বাচ্চা নেই তাদেরকে বলেছি অ্যাডাপ্ট করবে, না 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 অ্যাডাপ্ট করবো না, নিজের সন্তান হলো না আবার অ্যাডাপ্ট করবো কেন, হ্যাঁ এক গাছের ছাল এক গাছে লাগে এসব বলে, কিন্তু আমার তো ছালই নেই, তা গাছে লাগার ব্যাপারই নেই, তো সুতরাং আমি এখন বুঝি চার পেয়ে সন্তানগুলো আমার খুব ঠিকঠাক সন্তান। তো মনুষ্য সন্তানরা আসে, তাদেরকে আমি ওই দূর থেকে যতটুকু করার করে দিই, মানে আর সন্তান বলে আর বুকে জড়াতে চাই না, ফট করে কোথাও আগুন ধরে যাবে তার ঠিক আছে, সেই একটা দমকলকে ডাকবে বলো, আমার তো দমকল ডাকার লোক নেই। একদম। সব স্বপ্ন কি পূরণ হয়েছে তোমার? আমার কোনো স্বপ্নই ছিল না, আমি খুব বাস্তব বলেই তো নিজের নাম মানবী রেখেছি। আচ্ছা, আর এখন যেগুলো স্বপ্ন দেখি, আগামী দিনে কি স্বপ্ন দেখো সেটাই? খুব আজকে অনেক রকম স্বপ্ন দেখলাম, গান শুনি ইয়ে করি। আগামী দিনে যে স্বপ্ন দেখে, আমাকে রিসেন্টলি রামকৃষ্ণ মিশনের এক সন্ন্যাসী হাত, মানে তিনি আমার খুব ক্লোজ, নামটা বলছি না, রামকৃষ্ণ মিশন পরম্পরার সন্ন্যাসী, একদম বেলুর মঠের কথা বলছি না, অনেক অনেক মিশন আছে যারা বেলুর মঠের সঙ্গে যুক্ত নয়, আচ্ছা, সেরকম একজন সন্ন্যাসী, তিনি আমাকে হাত দেখে বলছেন তোমার তো সন্ন্যাস গো শেষ বয়সে। তার শেষ বয়সে সন্ন্যাস তো আর্য সমাজেই ছিল, ছিল না আমাদের যে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, সন্ন্যাস। তো সেই সন্ন্যাস তো থাকবেই আমার হাতে, হ্যাঁ। আর সেইটা আমার কোনো আর স্বপ্ন নেই, আমার যেটা আছে সেটা সাধনা, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ, সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, তুমি জানো নাই আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে, সে সুরটা আমার মতো সুর, যে সুরেই বাঁধিস, অসম্ভব ভালো সুর। তা সেই এই বাধাটা যদি বেঁধে দাও না, তোমার আর স্বপ্ন থাকবে না, বাস্তব থাকবে না, তুমি শুধু কর্মণ্যেব অধিকারিস্তু মা ফলেষু কদাচন চরৈবেতি চরৈবেতি, বিবেকানন্দ বলেছেন, চলাই জীবন থেমে যাওয়া মরণ, সে তো গানে আছে পরে, ঠিক, কিন্তু ওটার বিবেকানন্দ বলেছেন চরৈবেতি চরৈবেতি, অর্থাৎ চলতে থাকো চলতে থাকো। একদম। আচ্ছা মানবীদি, ধরো তোমাকে একদিনের জন্য দায়িত্ব দেওয়া হলো, তুমি দায়িত্ব পেলে প্রধানমন্ত্রী হওয়ার দেশের, কি কি করতে চাইবে একদিনের মধ্যে, কি কি পাল্টাতে চাইবে, কি করতে চাইবে? দেখো, প্রধানমন্ত্রী বলে দিয়েছো তো, অনেক বড় একটা জায়গা, ঠিক। হ্যাঁ। প্রথম কথা, আমি চুপ করে বসে থাকবো, দেখবো যে আমি প্রধানমন্ত্রী হওয়ার পর জনগণের মধ্যে কি আন্দোলন তৈরি হয়, আন্দোলনটা আমাকে বুঝতে হবে, না বুঝে আমি কি করে কিছুই পাল্টাতে চাইবো না, কারণ আমি বুঝে নিয়েছি এরা এটা হয়েছে, এরা পরিবর্তন তো না, এরা বিবর্তিত হয়ে গেছে, বিবর্তনকে আর পরিবর্তন করা যায় না, তো সুতরাং আমার কাজ হবে চুপ করে বসে থাকা। আমাকে অনেকে বলে আপনি তো প্রিন্সিপাল, কি করেন না করেন, হাতির পিঠে যে বসে থাকে সে কিচ্ছু করে, যা করার মাহুত করে, তাই না, আমি কি করবো, আমি তো হাতির পিঠে বসে আছি, আমাকে হাতির পিঠে চড়িয়ে দিলে আমি আর কি করবো, কারণ ওই জায়গা থেকে তুমি কিছু করতে যাওয়া খুব মুশকিল, একদম। তাই না, কারণ প্রধানমন্ত্রীর কাজই হচ্ছে একটা এমন একটা জায়গা, তুই ভাবতে পারো নিজেকে, তুই প্রধানমন্ত্রী হিসেবে ভেবে দেখো তো, যে একটা এত বড় দেশ, কোথায় কি আগুন জ্বলছে, কোথায় কি হচ্ছে, আর যেহেতু আমাদের সেই নৈতিক শিক্ষা থেকে আমরা অনেক দূরে চলে গেছি, আর এত জনসংখ্যা, সুতরাং চলবে, এত তীর্থস্থান, এত ধর্মস্থান, এত অধর্মস্থান, সব এক ধর্মতলার কাছাকাছি, ওই প্রতিদিন সন্ধ্যাবেলায় বাঁশিওয়ালা বাঁশি বাজায় ধর্মতলায়, হ্যাঁ, আরতির গানটা ছিল, ওই 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 ব্যঞ্জনাটা আমার খুব ভালো লাগে, যে ধর্মতলায় বাঁশি বাজায়, আর কোথাও বাজায় না, বাজায় না। তার মানে পাশাপাশি অসুর এবং সুর, অন্ধকার এবং আলো, এই তো আমার ভারতবর্ষ। সুতরাং আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি বলবো তোমাদের আমি স্বাধীনতা দিলাম, যা খুশি করো, করে যখন ক্লান্ত হবে তখন আমার কাছে এসো, তোমাদের সাথে আমি গল্প করব। আচ্ছা, এত কাজ করছো, কথা প্রসঙ্গে আমি শুনলাম তুমি বললে, বা অন্যান্য জায়গায় পড়েছি, এনজিওর সঙ্গে আছো, বহু মেয়েদের জন্য কাজ করছো, বহু ট্রান্সদের জন্য কাজ করছো, সব থেকে ভালো লাগার কোন কাজে, মানে কি করে সব থেকে বেশি তৃপ্তি পাও মন থেকে? মানুষকে ওই যে শিবজ্ঞানে জীব পুজো, জীবের পুজো করা, যেটা বলেছেন যে স্বামী বিবেকানন্দ যেটা বলেছেন যে জীব সেবা করো শিবজ্ঞানে, আমাদের রামকৃষ্ণ মিশনের এটাই হচ্ছে মূল মন্ত্র। তা ওই মানুষকে দেবতা হিসেবে দেখে তার সেবা করা, যার জন্য আমি ট্রান্সজেন্ডারদেরকে ওই আমার না বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমাকে কি করতে হবে, এইসব দিকে নয়, যাও বাড়ি ফিরে যাও, কষ্ট করো, পড়াশুনো করো, বাবা মার শাসনে থাকো, তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তোমাকে শেল্টার দিয়ে দিলাম, আর তুমি যথেচ্ছ ঘুরে বেরিয়ে একদম উচ্ছন্নে চলে গেলে, তারপর গিয়ে রাস্তায় ভিক্ষা চাইলে, এটা কখনোই উচিত না। মেয়েদের ক্ষেত্রেও তাই, মেয়েদের জিনিসটা একটু অন্যরকম, কেননা মেয়েদের
বেরিয়ে আসলেও থাকলেও বিপদ, বেরিয়ে আসলেও বিপদ, এরকম একটা জায়গা থাকে। তবে আমি মেয়েদের, প্রত্যেকটি মেয়েকে বলি আগে এডুকেশনটা নাও, এবং মেয়ে বা ট্রান্সজেন্ডার এডুকেশনটা আগে দরকার। এডুকেশনটা চাকরি পাওয়ার জন্যে নয়, নিজেকে জানার জন্যে। সেটা ফিলসফি, লিটারেচার, এগুলো মাস্ট। একসময় যাদবপুরে ইঞ্জিনিয়ারিংয়ে লিটারেচার পড়ানো হতো, যেটা এখন হয় না। কিন্তু লিটারেচারটা কেন পড়ানো হতো? কারণ তুমি মেকানিক্যাল হয়ে যেও না, তুমি অনেক বেশিভাবে দার্শনিক থাকো, তাহলে তুমি বুঝবে। মানে বেলুড় মঠের যিনি মঠটা তৈরি করেছেন তিনি তো স্বামী বিজ্ঞানানন্দ, কিন্তু তাকে তো সেই সেই স্পিরিচুয়ালিটি থেকে কিন্তু তিনি ওইটা বানিয়েছেন আর কি। হ্যাঁ, ওখানে যেমন কারিগরিও আছে, ওখানে সেরকম আধ্যাত্মিকতাও আছে। একদম। থ্যাংক ইউ সো মাচ মানবীদি। তুমি, আমি জানি খুব ব্যস্ত, এখান থেকেও আজকে একটা অনুষ্ঠানে যাবে এবং সেটাও খুব গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান, কিন্তু তার মধ্যেও তুমি এতটা সময় আমাদের দিলে, থ্যাংক ইউ। ভালো লাগলো তোমার সাথে আবার দেখা হয়ে। একদম, আর আমার তো ভালো লাগলোই। তোমার জন্য ও বাবা দুটো ছোট্ট উপহার, এটা বি মতিরামের পক্ষ থেকে একটা সিলভার জুয়েলারি, ও জুয়েলারি, অ্যান্ড বাঞ্ছারামের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। খুব একটা বেশি খাও না, আমার সুগার আছে, ওই জন্য তো কিন্তু বলেছিলাম। তবুও বাঞ্ছারামের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। মানে বাঞ্ছারামের বাগান হলে ভালো হতো, আর ফল আমাদের পাওয়া যেত। আর আমাদের ভেন্যু পার্টনার স্টিমেন মার্ক, যেখানে আমরা বসে আছি, যার কফি আমরা খেলাম। সো সবাই আমাদের পার্টনার, যাকে নিয়ে আমাদের পথ চলে। সবাইকে আমার শুভেচ্ছা। আর তোমার ভেন্যু পার্টনার, তোমার বাঞ্ছারাম, তোমার এই জুয়েলারি বি মতিরাম। হ্যাঁ, বি মতিরাম, বি একবার মনে মতিরাম, করিয়ে আচ্ছা, দিলাম। থ্যাংক ইউ, আবার দেখা হবে, গল্প হবে, আড্ডা তো হবেই। খুব তোমার ভালো থেকো। অনেকগুলো নাম আছে দেখছি, বাঞ্ছারাম, মতিরাম, অনেক অনেক নাম, অনেককে নিয়ে একসঙ্গে, রামেই তোমাদের আরাম। নিয়ে। হ্যাঁ, রবি ঠাকুর বলেছিল যে ওই নাটকটা রক্তকরবীর ইয়েতে সূচনায়, ভূমিকায়, যে রাবণ মানে রব, বিকট আওয়াজ, আর রাম মানে হচ্ছে হারাম। কিন্তু এখন আর রাম তো আর আরামে রাখছে না, যাকে পরে কথা হবে। ভালো থেকে আপনারাও সবাই খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। ডেবি আনলিস্টের নানান এপিসোডে নানানজন আসছেন, বহু গুণী মানুষ আসছেন, তাদের সঙ্গে গল্প আড্ডা তো চলবেই। তবে আপনারা আরও কাকে কাকে দেখতে চাইছেন আমাদের এই এপিসোডে, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।